আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদের এখনকার আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি সৈয়দা তারানা তাবাসসুম। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন, দলের নিবন্ধন স্থগিত করেছে নির্বাচন কমিশন। শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে জুলাই আগস্ট মানবতা বিরোধী অপরাধের মামলায় তদন্ত প্রতিবেদন জমা, উস্কানি ও নির্দেশ দেওয়া সহ ৫ অভিযোগ। সংকট কমাতে আরও ৭,০০০ চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত, স্বাস্থ্যসেবার উন্নয়নে সংশ্লিষ্টদের যথাযথভাবে দায়িত্ব পালনে প্রধান উপদেষ্টার নির্দেশ। করিডোর নিয়ে শুধু বিএনপি কথা বললেও সবাই বিএনপির বিপক্ষে, মির্জা আব্বাসের মন্তব্য। বিএনপিকে শেষ করার ভাবনা চলছে অভিযোগ। এবং ঈদে টানা ৬ দিন মহাসড়কে ট্রাক কাভার্ড ভ্যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত, দুর্ঘটনা ও চাঁদাবাজি রোধে নজরদারি বাড়াবে পুলিশ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে পুরো সংবাদ। বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অধ্যাদেশ অনুসারে বিষয়টি বাস্তবায়ন করার পালা এখন। সাদি মাহমুদের রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গত শনিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে গণহত্যার বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়। এবার আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গ সহযোগী সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ যেন কোনো প্রকার রাজনৈতিক কার্যক্রম না করতে পারে, এখন থেকে অধ্যাদেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এখন প্রজ্ঞাপনে যে ধরনের ইনস্ট্রাকশন আছে আমরা ওই ধরনের মধ্যেই কাজ করব এবং আপনাদের অনুরোধ করব যেন আমরা ওই ধরনের ভাবে কাজ করে দিতে পারি। আইন যেটা হয়েছে ওইটার আমরা ইমপ্লিমেন্ট করার দায়িত্ব হলো আমাদের। যেমন অনেকগুলি মিছিলের কথা বললেন, তা আমরা সাথে সাথে অ্যাকশন নিয়ে নিব। আর আপনাদের জানানোর আগে যদি আবার আমাদের ইন্টেলিজেন্সের মাধ্যমে যদি আমরা খবর পেতে পারি, আমরা অ্যাকশন নিয়ে নিই। র‍্যাব পুনর্গঠনের বিষয়েও বৈঠকে আলোচনা হয়। পুলিশের হাতে কোনো মারণাস্ত্র থাকবে না বলেও সিদ্ধান্ত হয়েছে। র‍্যাব এই পুনর্গঠন কিভাবে হবে, এটা এই নামে থাকবে কিনা, এই ড্রেস থাকবে কিনা, বা এই ফোর্স থাকবে কিনা, বা কিভাবে অর্গানাইজ হবে, এই জন্য আমরা একটা কমিটি করে দিয়ে দিচ্ছি। পুলিশের হাতে যেন আর কোনো মরণাস্ত্র না থাকে, এইগুলি তাদের দিয়ে জমা দিয়ে দিতে হবে। কোনো মরণাস্ত্র পুলিশের হাতে থাকবে না, বাট এবি ব্যাটালিয়নের হাতে থাকবে। এবি ব্যাটালিয়নের কাজ কিন্তু অন্য পুলিশের থেকে একটু ডিফারেন্ট। আসন্ন ঈদুল আজহায় ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নানা কর্মসূচি নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার AK-M নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভা শেষে কথা জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। আওয়ামী লীগ এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন জারির পর এ নিয়ে সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন ইসি সচিব। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন এবং ভাতৃপ্রতিম সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করেছে। তার ধারাবাহিকতায় ইলেকশন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হলো। সেই অনুযায়ী আমরা আজকে গেজেট নোটিফিকেশনটা জারি করেছি। আপনারা গেজেটের কপিটা বিজি প্রেস থেকে পেয়ে যাবেন। এটা হচ্ছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে বিজ্ঞপ্তি প্রজ্ঞাপন, সেটার ধারাবাহিকতায় আমরা এখানে এটা করেছি।
জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, আওয়ামী লীগের সহযোগী 14 দলেরও নিবন্ধন বাতিল করতে হবে। রাজধানীর বাংলা মোটরে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি আরো বলেন, যারা আওয়ামী শাসনামলে পাতানো নির্বাচনগুলোয় অংশ নিয়েছিল তাদের সম্পদ বাজেয়াপ্ত করে জনকল্যাণে ব্যবহার করা হবে। 1 মাসের মধ্যে জুলাই সনদ ঘোষণা না করা হলে যমুনার সামনে নয়, ভেতরে অবস্থানের হুঁশিয়ারি দেন এনসিপি নেতারা। নাগরিক পার্টি থেকে মৌলিক সংস্কারের কথা বলছি, গণপরিষদ নির্বাচনের কথা বলছি। এই ধাপগুলো আমাদের জনতা সাথে নিয়েই আমাদের এগুলো অধিকারগুলো আদায় করে নিতে হবে। আমরা নির্বাচন কমিশনকে বলবো, জনতা নির্বাচন কমিশনের দিকে আসার আগে আপনারা দ্রুত গতিতে 14 দলকে নিষিদ্ধ আপনারা করুন। যদি আপনারা না করুন, জনতা যেভাবে যমুনার দিকে মার্চ দিয়েছে, আগামীতে নির্বাচন কমিশনের দিকে গিয়ে জনতা কিভাবে 14 দলকে নিষিদ্ধ করতে হয় সেটা আদায় করে নিতে তারা বাধ্য হবে। কোনোভাবে আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়ার মধ্যে সেভ করার কোনো চেষ্টা করা হয়, নিরাপদ রাখার কোনো চেষ্টা করা হয়, বাংলাদেশের ছাত্র জনতা আবার মাঠে নামবে। শুধু আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ফ্যাসিবাদের উপাদানকে বাংলাদেশ থেকে বিলোপ করা সম্ভব নয়। যদি ফ্যাসিবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করতে হয়, যদি ভবিষ্যতে বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদকে আমরা চাপিয়ে দিতে না চাই, তাহলে অবশ্যই আমাদেরকে নতুন রাজনৈতিক বন্দোবস্তের মধ্য দিয়ে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন, জুলাই আগস্ট আন্দোলনের সময় হত্যাযজ্ঞে আওয়ামী লীগ ছাড়া 14 দলের কোনো সংশ্লিষ্টতা এখনো পাওয়া যায়নি। মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে তিনি আরো বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার ব্যাপারে শুধু এনসিপি নয়, দেশের সব বড় দলের সমর্থন রয়েছে। পরাগ আজিমের রিপোর্ট। ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউর নিয়মিত আয়োজন মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে এবারের অতিথি প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। সিনিয়র সচিব পদমর্যাদার এই পদে যাওয়ার আগে তিনি কর্মজীবনে সাংবাদিক ছিলেন, তাই সাংবাদিকদের সুযোগ সুবিধা ও সমস্যা বিষয়ে কিছু প্রশ্নের জবাব দেন প্রেস সচিব। নতুন সাংবাদিকরাও যাতে ন্যূনতম সম্মানজনক বেতন ভাতা পান সে বিষয়ে সোচ্চার হতে সাংবাদিক নেতাদের পরামর্শ দেন তিনি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়েও কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে বিকজ তারা যেই ধরনের হিউম্যান রাইটস অ্যাবিউজ করেছে, তারা জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে, দেশের সমস্ত দেশকে তারা নিয়েছে হচ্ছে একটা ডাকাতির একটা জায়গা হিসাবে, যে যত পারো ডাকাতি করা যায় সেটা হিসাবে নিয়ে তারা তো পুরো বাংলাদেশের মানুষের সমস্ত অধিকার তারা খর্ব করেছিল। এনসিপির বিষয় না, এটা সমস্ত পার্টি যারা জুলাই গণঅভ্যুত্থানের ছিল সবার এখানে সাপোর্ট আছে। জুলাই অভ্যুত্থানে হত্যাকাণ্ডে আরও কিছু দলের ভূমিকা ছিল কিনা এমন প্রশ্নও ছিল প্রেস সচিবের কাছে। ইউএনের যে রিপোর্টটা যদি দেখেন, ওইখানে কিন্তু স্পষ্টভাবে আওয়ামী লীগের কথাটা বলা হয়েছে, যে জুলাই গণহত্যার সাথে আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টদের কথা, সাপোর্টারদের কথা বলা হয়েছে এবং শেখ হাসিনার রোলটা বারবার স্পষ্ট হয়েছে। 14 দলের অন্যান্য পার্টির রোল সেভাবে আসছে আমরা দেখি নাই। ওই ইউএনের যে 127, আমি সবাইকে আহ্বান করব, এটা খুবই একটা ব্রিলিয়ান্ট রিপোর্ট, সবাই পড়বেন। শেয়ার বাজার নিয়ে এক প্রশ্নের জবাবে দীর্ঘ সময় অর্থনীতি বিষয়ে সাংবাদিকতা করা শফিকুল আলম বলেছেন, শেয়ার বাজারের সংস্কার হতে হবে তাৎপর্যপূর্ণ। যে উদ্যোগ নেওয়া হচ্ছে তাতে দেশের অর্থনীতির চেয়েও শেয়ার বাজার দ্বিগুণ গতিতে এগোবে বলে মন্তব্য করেন তিনি। চিফ অ্যাডভাইজারের কথা হচ্ছে যে এমন ফরেন এক্সপার্ট আনতে হবে যারা নির্মোহভাবে এই বাংলাদেশের শেয়ার মার্কেটকে একটা রিফর্মের জায়গায় নিতে পারবেন। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দিয়েছে তদন্ত সংস্থা। মাস্টারমাইন্ড ও ঊর্ধ্বতন নেতৃত্বের দায় আনা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। মামলার অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। প্রসিকিউশন জানিয়েছে, আসামিদের বিরুদ্ধে উস্কানি, প্ররোচনা ও নির্দেশ দেওয়ার 5টি অভিযোগ আনা হয়েছে। আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে শিগগিরই। মাজহারুল হক মান্নার রিপোর্ট। জুলাই আগস্টে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলার প্রথমে শুধু শেখ হাসিনার নাম থাকলেও পরে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে অন্তর্ভুক্ত করা হয়। 6 মাস 28 দিনে তদন্ত শেষ করে চিফ প্রসিকিউটরের কাছে প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা।
আসামিদের বিরুদ্ধে ফোন রেকর্ড ও ভিডিও ক্লিপ সহ গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ পাওয়ার কথা জানানো হয়েছে। তদন্তের প্রধান মাস্টারমাইন্ড এবং হুকুমদাতা হিসাবে সুপিরিয়র কমান্ডার হিসাবে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করেছেন, যেখানে তিনি বারবার সুস্পষ্টভাবে নিশ্চিত করেছেন যে তিনি রাষ্ট্রীয় সকল বাহিনীকে নির্দেশ দিয়েছেন হেলিকপ্টার, ড্রোন, এপিসি সহ মারণাস্ত্র ব্যবহার করে নিরস্ত্র নিরীহ আন্দোলনকারী যে সিভিলিয়ান পপুলেশন তাদেরকে সম্পূর্ণ নিশ্চিহ্ন বা নির্মূল করার জন্য তিনি নির্দেশ দিয়েছিলেন। পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পর্কে জানান চিফ প্রসিকিউটর। স্বল্প সময়ের মধ্যেই আমাদের আন্তর্জাতিক মান বজায় রেখে এবং বিচারে যাতে কোনো ত্রুটি না থাকে সেই বিষয়গুলোকে সামনে রেখে এই বিষয়গুলো বিশ্লেষণপূর্বক আমরা ফর্মাল চার্জ তৈরি করে আদালতে দাখিল করব এবং তারপরেই আনুষ্ঠানিক বিচার শুরু হবে। আইন সংশোধনের পর রাজনৈতিক দলের বিরুদ্ধে তদন্ত শুরু হবে কিনা সে সম্পর্কেও ব্রিফিংয়ে জানানো হয়েছে। আমাদের তদন্ত সংস্থার কাছে যদি মনে হয় হ্যাঁ এই দলটি রাজনৈতিকভাবে মানবতা বিরোধী অপরাধের সাথে সম্পৃক্ত হয়েছে, তাদের বিরুদ্ধে তদন্ত করা দরকার, তাহলে আইন অনুযায়ী তদন্ত প্রক্রিয়া শুরু হবে। জুলাই আগস্ট মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আরেকটি মামলায় গত বছরের 17 ডিসেম্বর শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ 46 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। সংকট কমাতে দেশে আরো 7,000 চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সাথে নতুন পদ সৃষ্টি করে চিকিৎসকদের পদোন্নতির ব্যবস্থা করা হচ্ছে। প্রথম সিভিল সার্জন সম্মেলনে প্রধান উপদেষ্টার এই সিদ্ধান্তের কথা জানান স্বাস্থ্য উপদেষ্টা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, স্বাস্থ্য সেবা যে স্বাস্থ্যহীন তা সবাই বোঝে। এই অবস্থা থেকে উত্তরণে সংশ্লিষ্টদের যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি। মোস্তফা মল্লিকের রিপোর্ট। প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ের শাপলা হলে প্রথমবারের মতো সিভিল সার্জন সম্মেলন। সম্মেলনের গুরুত্ব তুলে ধরেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আমরা আজকে যারা এখানে বসে আছি এই পুরো মজলিসে, এটাই হলো বাংলাদেশের স্বাস্থ্য সেবা। এখানে শেষ, পেছনে ফিরে সামনের দিকে লাভ নেই। আমরা দিলে এটা পাল্টে হতে পারে, আমরা না দিলে এটাকে আরো বড় গহ্বরের মধ্যে ঢুকিয়ে দিতে পারি। এমন প্যাচ কষে দেবো কোনো সরকারের সাধ্য নেই এটা থেকে বেরিয়ে আসে। আমাদেরকে দেখে দেশের মানুষ অনুপ্রাণিত হবে, আমাদের দেখে দেশের মানুষ হতাশ হয়ে যাবে। নির্ভর করবে আমরা কি করলাম সেটার উপর। প্রধান উপদেষ্টা বলেন, একে অন্যকে দোষ দিয়ে পার পাওয়া যাবে না, প্রতিকার করতে হবে। তিনি প্রশ্ন রাখেন, দুনিয়ার সবাই পারলে বাংলাদেশের সমস্যা কোথায়? স্বাস্থ্য সেবা যে স্বাস্থ্যহীন সেটা আমরা সবাই বুঝি এবং একে অপরকে দোষ দিই, এর কারণে এটা হয় না, ওর কারণে এটা হয় না। দোষ দিলে তো স্বাস্থ্যহীনতা দূর হয়ে যাবে না। এটার প্রতিকার করতে হবে যাতে করে আমরা স্বাস্থ্যসেবা সঠিকভাবে করতে পারি। দুনিয়ার যত দেশ আছে, যত জাতি আছে, তারা যদি নিজেদের স্বাস্থ্যসেবা আমাদের চেয়ে ভালো করতে পারে, আমাদের মধ্যে কি গাফিলতি আছে, কি অভাব আছে যে কারণে আমরা পারছি না। যন্ত্রপাতি পড়ে আছে, বহু মূল্যবান যন্ত্রপাতি মেরামতের অভাবে গত 10 বছর ধরে এটা এভাবে পড়ে আছে। কথার কথা, এরকম বহু কাহিনী শুনি, বহু কাহিনী জানি। সম্মেলনে স্বাস্থ্য উপদেষ্টা জানান, শিগগিরই চিকিৎসকদের পদোন্নতি ও নতুন চিকিৎসক নিয়োগ করবে সরকার। আমাদের প্রধান উপদেষ্টা সক্রিয় প্রচেষ্টায় আমরা এবার 7,000 সুপার নিউমারি পদ সৃষ্টি করে প্রমোশন দেওয়ার ব্যবস্থা করছি। 7,000 ডাক্তার আমরা নিব। নার্স নেওয়ার প্রক্রিয়া বর্তমানে ভাইবা চলতেছে, আশা করি নার্সগুলো আমরা নিতে পারবো। তাতে জনবলের যে ঘাটতি আছে সেটা কিছুটা হলেও সমাধান হবে। সম্মেলনে স্বাস্থ্য সেবা ব্যবস্থায় নেতিবাচক চর্চায় ইতি টেনে সবাইকে যথাযথভাবে দায়িত্ব পালনের তাগিদ দেওয়া হয়। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, করিডোর নিয়ে বিএনপি ছাড়া আর কেউ কিছু বলছে না, অথচ বিএনপির বিপক্ষে সবাই কথা বলে। রাজধানীতে এক আলোচনায় তিনি অভিযোগ করেছেন, বিএনপিকেও শেষ করে দেশটা লুটেপুটে খাওয়ার ভাবনা চলছে। তবে বিএনপি এটা হতে দেবে না উল্লেখ করে মির্জা আব্বাস বলেন যে রাষ্ট্রই বিরাট ভাজন হোক, দেশের স্বার্থে কথা বলতেই হবে। রাহুল রায়ের রিপোর্ট। প্রয়াত বিএনপি নেতা নাসিরউদ্দিন পিন্টুর মৃত্যুবার্ষিকীতে জাতীয় প্রেস ক্লাবে আলোচনায় অংশ নিয়েছেন দলটির সিনিয়র নেতারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর কথা স্মরণ করে সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে বিএনপির অবস্থান তুলে ধরেন।
আমরা এই দেশকে ফিলিস্তিন গাজা বানাতে চাই না। আমরা এই দেশে আমরা লক্ষ্য করছি অনেক বিদেশিদের আগমন ঘটেছে, সন্দেহভাজন বিদেশিদের আগমন ঘটেছে, বিভিন্ন সময় তারা বিভিন্ন মিশন নিয়ে আসতেছে। এই সরকার ইচ্ছাকৃতভাবে এই অপকর্মগুলো করছে। আমি এই সরকারকে অন্তত আমি আমার কথা বলছি, নিরপেক্ষ ভাবতে আমি পারছি না। এই সরকার কোনো পরিস্থিতিতেই গণবান্ধব কিংবা দেশপ্রেমিক সরকার নয়। অন্য কেউ কিন্তু এই করিডোর নিয়ে কোনো কথা বলছে না। কেন ভাই? কি কারণে? জামাত ইসলাম কথা বলে না কেন? অন্যান্য যে পীর সাহেব, বিভিন্ন পীর সাহেবেরা আছেন, ওনারা কথা বলেন না কেন? আবার বিএনপির বিরুদ্ধে কথা বলার সময় এক হয়ে যান। এটা কেমন কথা হলো? অর্থাৎ বিএনপিকে শেষ করতে পারলেই বাংলাদেশটাকে লুটে পুটে আবারও খাওয়া যাবে আওয়ামী লীগের মতো। বিএনপির নেতা বলেছেন দেশের স্বার্থে সবারই কথা বলা উচিত। আমার অন্য ভাইয়েরা যারা আছেন রাজনৈতিক দল, আপনারা কেন কথা বলছেন না আমি একটু জানতে চাই। এটা তো কারো পক্ষে বিপক্ষে বলা না, নিজের দেশের পক্ষে বলা। কথা বলতে হবে নিজের দেশের পক্ষে, কোন দেশের বিপক্ষে করে সেটা আমার দেখার বিষয় না। আমি এই কথা বললে অমুক দেশ রাগ করবে, আমি এই কথা বললে অমুক দেশ রাগ করবে, এটা ভাবার আমার কোনো প্রয়োজন নাই কোন একজন দেশপ্রেমিক নাগরিকের। জাতীয় প্রেস ক্লাবে আরেক আলোচনায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভিও বলেছেন বিএনপির কাছে বাংলাদেশই সবার আগে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে বাংলাদেশ নিজামী ইসলাম পার্টির মহাসচিব বলেছেন দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের পক্ষে তার দল, আর সমানুপাতিক পদ্ধতিতে ন্যূনতম 1% ভোট পেলে উচ্চ কক্ষে আসন বরাদ্দ এবং এমপি হতে ভোটার হওয়ার বয়স 18 বছর করার সুপারিশ করেছেন তারা। জান্নাতুল বাকিয়া কেকা রিপোর্ট। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বাংলাদেশ নিজামী ইসলাম পার্টির বৈঠক। আলোচনায় অংশ নিয়ে জানান সংস্কার প্রশ্নে সর্বাধিক সংখ্যক প্রস্তাবে একমত হয়েছে দলটি। সেই রিপোর্টে সংবিধানের যে মূলনীতি, সেই মূলনীতিতে বহুত্ববাদ শব্দটি যুক্ত করা হয়েছে। শব্দটা পরিহার করার আমরা সুপারিশ করেছি। আমাদের সংসদ নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের বয়স এখানে সুপারিশ করা হয়েছে 21। আমরা বলেছি যেহেতু একজন নাগরিক 18 বছর বয়সে সে ভোটার হতে পারে, সুতরাং তাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রেও ন্যূনতম বয়স আমরা 18 করার প্রস্তাব করেছি। ঐক্যমত কমিশনের সহসভাপতি বলেছেন রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে যেমন মতভিন্নতা আছে তেমনি জাতি রাষ্ট্রের প্রয়োজনে ঐক্যমত রয়েছে। কাঠামোগত রূপান্তর ছাড়া বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তর করা যাবে না। সেই চেষ্টায় আপনাদের সহযোগিতা, আপনাদের আন্তরিকতা, আপনাদের অংশগ্রহণ আবারও আমি মনে করি যে ধন্যবাদ পাওয়ার যোগ্য। এর আগে সকালে জাতীয় সংসদ ভবনের এলইডি হলে জাতীয় ঐক্যমত কমিশনের সাথে বৈঠক করেছে গণতান্ত্রিক বাম ঐক্যের 20 সদস্যের প্রতিনিধি দল। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। ঈদের আগে 3 দিন ও পরের 3 দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান। রাজধানীর বিদ্যুৎ ভবন ঈদুল আজহার প্রস্তুতিমূলক সভা শেষে তিনি বলেন, ঈদে যাত্রীদের কাছ থেকে যেন বাড়তি ভাড়া না নেওয়া হয় সে ব্যাপারে কঠোর নজরদারি রাখা হবে। সেই সাথে সব ধরনের চাঁদাবাজি রোধে সর্বাত্মক চেষ্টা করা হবে বলেও জানান তিনি। সড়কে যেন দুর্ঘটনা না হয় সেজন্য পুলিশের নজরদারি বাড়ানোরও সিদ্ধান্ত হয়েছে। মহাসড়ক থেকে দূরে যাতে হাট বসানো হয় এবং এটা সীমানা নির্ধারণ করে দেওয়া হবে এবং এটা মনিটরিং করা হবে। সামগ্রিকভাবে যাত্রী এবং পশুর যাতায়াত যাতে নিরাপদ হয় এবং এটা নির্বিঘ্ন হয় এবং এটা চাঁদাবাজি মুক্ত হয় এবং যারা ব্যাপারী এবং তাদের যে নিরাপত্তার কথা সেটা আমরা ভেবেছি। ঈদের সময়টা আমাদের নাগরিকদের জন্য, নাগরিকদের যাতায়াতের জন্য একটা ব্যাড এক্সপিরিয়েন্স না হয়, একটা ভালো এক্সপিরিয়েন্স যাতে আমরা দিতে পারি। ঈদ তো আসলে আনন্দের, সুতরাং যাতায়াতও যেন আনন্দের সাথে হয় এবং কোনো খারাপ এক্সপিরিয়েন্স নিয়ে ঈদের ছুটিটা আমাদের জনসাধারণকে কাটাতে না হয় সেটা নিশ্চিত করার জন্য চেষ্টা করেছি।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি সেলিনা হায়াত আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসুর রহমানের আদালতে সিদ্ধিরগঞ্জ থানার হত্যা মামলায় আইভীর জামিন আবেদন করেন তার আইনজীবীরা। শুনানি শেষে আদালত তা নামঞ্জুর করেন। পরে একই আদালতে সাবেক মেয়র আইভীকে কারাগারের ডিভিশনে রাখতে আবেদন করেন আইনজীবীরা। আদালত এতে একমত প্রকাশ করেন। পরে আইভীর আইনজীবী জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আইভী কখনো মাঠে নামেননি। আন্দোলনে হামলায় দোষী শামীম ওসমান সহ অনেককে দেশ ছাড়তে দেয়া হয়েছে, অন্যদিকে আইভীকে গ্রেফতার করা হয়েছে। এসব বিষয়ে আদালতকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন আইভীর আইনজীবী। এবারে ভারত পাকিস্তান পরিস্থিতি। জম্মু ও কাশ্মীরের আরএস পুরা সেক্টরে সীমান্তের ওপার থেকে আসা পাকিস্তানের গোলার আঘাতে আহত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর আরেক জওয়ান মারা গেছেন। নিহত কনস্টেবলের নাম দীপক চিমন গাখাম। তিনি মণিপুর রাজ্যের বাসিন্দা ছিলেন। গত শনিবার দিনের প্রথম ভাগে পাকিস্তান থেকে আসা গোলার আঘাতে বিএসএফ এর 8 জন জওয়ান আহত হন, তাদের মধ্যে দীপক ছিলেন। 7 মে ভারত অপারেশন সিঁদুর অভিযান শুরুর পর সীমান্তের ওপার থেকে আসা ভারী গোলাগুলিতে এখন পর্যন্ত দেশটির 18 বেসামরিক নাগরিক এবং নিরাপত্তা বাহিনীর 7 সদস্য নিহত হয়েছেন। আগামী বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠেয় সমাবর্তনের সার্বিক প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে প্রায় 23,000 শিক্ষার্থী, শিক্ষক এবং অতিথি সহ প্রায় 25,000 মানুষের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমাবর্তন অনুষ্ঠানে ডিলিট ডিগ্রি প্রদান করা হবে। বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচন ও শান্তি প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে এই ডিগ্রি দেওয়া হচ্ছে। একই সাথে সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেবেন তিনি। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন আবারও বলেছেন, গত 3 নির্বাচনে না আসলেও এবার পর্যবেক্ষক হিসেবে কাজ করতে আগ্রহী কার্টার সেন্টার। ইসি ভবনে সকালে যুক্তরাষ্ট্রের কার্টার সেন্টারের 5 সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠকের পর তিনি বলেন, রাজনৈতিক দলসহ বিভিন্ন পক্ষের সাথে ইতোমধ্যে বৈঠক করেছে কার্টার সেন্টার। সব পক্ষই ইসির প্রতি আস্থা রয়েছে বলে সংস্থাটিকে জানিয়েছে। বলেন, নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে এমন পর্যবেক্ষক সংস্থাকেই উৎসাহিত করে ইসি। ওনারা বোধহয় ইলেকশন অবজারভার হিসেবেও আসতে চান। অতীতে ওনারা আসেননি, গত 3টা নির্বাচনে ওনারা আসেননি। ওনাদেরকে আসার জন্য বলা হয়েছে, অনুরোধ করা হয়েছিল, ওনারা আসেননি। তো এবার আসার জন্য ওনারা আগ্রহী, যে কার্টার সেন্টার ইজ ইন্টারেস্টেড টু কাম এজ অবজারভার ইন দ্য নেক্সট ইলেকশন। Bangladesh had a very dear spot in his heart. And so we're, again, very honored to be here and be considering looking at this very important election that will be upcoming sometime, as we know, in the next year or so. আওয়ামী লীগের পাশাপাশি জাতীয় পার্টি ও 14 দলের নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। দলের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের কাছে এ সংক্রান্ত একটি চিঠি দিয়েছে। পরে দলের নেতারা বলেন, জিএম কাদের সহ জাতীয় পার্টি ও 14 দলের নেতাদের গ্রেফতার করতে হবে। বাংলাদেশের উপর নির্মম বর্বরতা চালানো এবং ধারাবাহিক দুঃশাসনের প্রধান হোতা আওয়ামী লীগ ও তার জোট সঙ্গী প্রত্যেকটি দলকে গণহত্যা ও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে দলগুলোর নিবন্ধন বাতিল ও নিষিদ্ধ ঘোষণা করে যথাযথ শাস্তির মুখোমুখি করার আহ্বান করছে গণ অধিকার পরিষদ। বাংলাদেশে গণতান্ত্রিক রূপান্তরের সহায়তার অংশ হিসেবে $5 মিলিয়ন অতিরিক্ত অনুদান ঘোষণা করেছে ডেনমার্ক। পাশাপাশি তৈরি পোশাক খাতে সার্কুলার ইকোনমি নিয়ে নতুন কৌশলগত সহযোগিতায় আগ্রহ প্রকাশ করেছে দেশটি। ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে 3য় রাউন্ডের রাজনৈতিক পরামর্শ বৈঠকে এই ঘোষণা দেয় দেশটি। পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন মহাপরিচালক মোহাম্মদ আবুল হাসান মৃধা। ডেনমার্কের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন থমাস লুন্ড সোরেনসেন। এতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ড্যানিশ রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার এবং ডেনমার্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত AKM শহীদুল করিম। এবার নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ।
মধ্যপ্রাচ্যের 3 শীর্ষ উপসাগরীয় দেশ সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদন বলছে, সফরে ট্রাম্প ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারেন এমন গুঞ্জন মধ্যপ্রাচ্যের কূটনৈতিক মহলে ঘুরপাক খাচ্ছে। সফরের সূচি অনুযায়ী আগামী মঙ্গলবার সৌদি আরব যাবেন ট্রাম্প। রিয়াদে অনুষ্ঠেয় উপসাগরীয় মার্কিন শীর্ষ সম্মেলনে অংশ নেবেন তিনি। ধারণা করা হচ্ছে এই সম্মেলনেই ফিলিস্তিন স্বীকৃতির ঘোষণা আসতে পারে। তবে এ বিষয়ে ভিন্নমত প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত মাইক হুকাবি। তিনি এক্সে দেয়া এক পোস্টে বলেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি ভিত্তিহীন ও কাল্পনিক। এবারে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে এলো নতুন নাটক চালাকি। ভালোবাসার গল্পে নির্মিত নাটকটিতে অভিনয় করেছেন শ্যামল মাওলা এবং মিহি আহসান। আইস্ক্রিনে ফ্রিতে নাটকটি উপভোগ করতে পারবেন দর্শক। এবারে কৃষি সংবাদ। সুনামগঞ্জে হাওরে হাইব্রিড জাতের ধান চাষ করে সফল হয়েছেন কৃষক। একদিকে আধুনিক মেশিনের ব্যবহার, অন্যদিকে সনাতন পদ্ধতিতে হাতে জমির পাকা ধান কাটতে ব্যস্ত সময় পার করছেন তারা। কৃষক বলছেন, এবার বোরো মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় হাওরে ফলন ভালো হয়েছে। সুনামগঞ্জ থেকে জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। জেলার শনির হাওরে 6 বিঘা জমিতে হাইব্রিড জাতের ধান চাষ করেছেন কৃষক সমীর উদ্দিন। ইতোমধ্যেই ধান কেটে গোলায় তোলার আয়োজন শুরু হয়েছে তার। 6 বিঘা জমি আমি করছি, আল্লাহ দিলে আমরা ফসল খুবই ভালো হয়েছে। খেয়ার প্রতি 20 মণ হইতেছে, খাটা শুরু হয়েছে, আমরা ধান ভালো আছে। শুধু সমীর উদ্দিন নয়, এবার বোরো মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে হাওরের সকল কৃষকের জমিতে। আমরা মোটামুটি এবার ফসল ভালো হয়েছে, 15 থেকে 16 মণ ধান হয়েছে। বাম্পার ফসল। 3 লাখ শ্রমিকের পাশাপাশি 770টি আধুনিক মেশিনে হাওরের ধান কাটছে কৃষক। তবে সরকারিভাবে হারভেস্টার মেশিনে ধান কাটতে প্রতি বিঘায় সর্বোচ্চ 1800 টাকা নির্ধারণ করলেও কৃষকের কাছ থেকে মেশিন মালিকরা অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ রয়েছে। মেশিনে কাটতেছে, মোটামুটি হাইস্ট রেটে কাটতেছে, এই জন্য কৃষকের কিছু লস হইতেছে। এরা যদি 70 থেকে 1800 টাকা করে খাটতে হয়, তাহলে আমরা মোটামুটি চাহিদা বেশি। মে মাসের 15 তারিখের মধ্যে শতভাগ ধান কাটা শেষ হবে জানিয়েছে কৃষি বিভাগ। এখন পর্যন্ত ধান কর্তনের জন্য আমাদের কোনো বিঘ্নতা সৃষ্টি হয় নাই। ভারী বৃষ্টিপাত যদি না হয়, তা আমরা আশা করছি মে মাসের 5 তারিখে হাওড়া এলাকার ধান সম্পূর্ণ কর্তন হয়ে যাবে এবং মে মাসের 15 তারিখের মধ্যে সুনামগঞ্জ জেলার হাওড় এবং নন হাওড় সব ধান কর্তন হবে ইনশাল্লাহ। সুনামগঞ্জে এবার 2,23,502 হেক্টর জমিতে 14 লাখ মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে বলছে সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। রংপুর আবহাওয়া কেন্দ্রে চালু হলো নতুন রাডার স্টেশন। এর মাধ্যমে জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ মোকাবেলার মাধ্যমে উত্তরের প্রাণ প্রকৃতি, কৃষি, অর্থনীতি রক্ষায় এগিয়ে যাবে রংপুর বিভাগ। রাডারের প্রাপ্ত তথ্য দিয়ে গবেষণার মাধ্যমে হ্রাস হবে দুর্যোগের ঝুঁকি। এহসানুল হক সুমনের ভিডিও চিত্রে মেরিনা লাভলির রিপোর্ট। ঝড়, বৃষ্টি ও তাপদাহের ঋতুতে রংপুর আবহাওয়া অফিসে চালু হলো আধুনিক ডপলার রাডার স্টেশন। জাইকা ও বাংলাদেশ সরকারের অর্থায়নে 130 কোটি টাকা ব্যয়ে স্থাপিত এই রাডার স্টেশনের চারিদিকে 450 কিলোমিটার এলাকার ঘূর্ণিঝড়, মেঘের গতিবিধি, বৃষ্টিপাত, তাপমাত্রা, বজ্রপাত সহ আবহাওয়ার তথ্য দিবে দুর্যোগের কয়েক ঘন্টা আগে। এখানকার ওয়েদার ফোরকাস্টিংটা, আর্লি ওয়ার্নিং সিস্টেম ভেরি মাচ ইম্পর্টেন্ট। এই সময় থেকে আপনারা দেখবেন যে নর্থ ওয়েস্ট সাইড থেকে যে ক্লাউডগুলো ইন করে, সেগুলো কিন্তু হেভি রেইনফল দেয়, অ্যাট দ্য সেম টাইম থান্ডার স্টর্ম দেয়, এবং অ্যাট দ্য সেম টাইম এদের উইন্ড ভেলোসিটি স্পিড অনেক বেশি থাকে। তো আমরা যদি এই সিস্টেমটার মাধ্যমে এটাকে অ্যানালাইসিস করে বলতে পারি যে ইন হুইচ ডিরেকশন দিস উইন্ড উইল কাম, তাহলে কিন্তু ওই দিকে মানুষজন অ্যাওয়ার হয়ে যাবে। রংপুর আবহাওয়া কেন্দ্রে স্থাপিত রাডারে পাওয়া তথ্য কাজে লাগানো যাবে উত্তরের কৃষি, আকাশ যোগাযোগ, দুর্যোগ হ্রাস সহ নানা ক্ষেত্রে। Lifetime is very difficult to say, depend upon the BMD maintenance, but normally we expected
maybe 15 years, 20 years, we believe. I'm sure BMT can make the early warning to the people of the Rangpur, even not only Rangpur people, but also all of the Bangladesh nation. নিঃসন্দেহে এই রাডার আমাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং এটা রেঞ্জ যেহেতু আপনাকে বলা হয়েছে 400 to 450 কিলোমিটার, সো দুটো রাডার দিয়ে আমরা পুরো বাংলাদেশের এই অঞ্চলগুলোকে আমরা কভার করতে পারবো। রংপুর আবহাওয়া কেন্দ্রে জাপান সরকারের অর্থায়নে 1999 সালে কনভেনশনাল রাডার স্থাপন করা হয়। 10 বছর আয়ুষ্কাল শেষ হওয়ায় 2012 সালে অকেজো হয়ে যায় রাডারটি। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। এবারে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। ই-কমার্স প্রতিষ্ঠান ও কসমেটিক্স জগতের জনপ্রিয় ব্র্যান্ড বিউটি বুথ থেকে স্কিন কেয়ার পণ্য কিনলে আইফোন জেতা সহ নানা পুরস্কারের সুযোগ ছিল রমজানের ঈদে। এবার র্যাফেল ড্রয়ের মাধ্যমে অংশগ্রহণকারীদের মধ্য থেকে 45 জন বিজয়ীকে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রথম পুরস্কার আইফোন 16 প্রো ম্যাক্স, দ্বিতীয় পুরস্কার এয়ার কন্ডিশনার ও তৃতীয় পুরস্কার ডিজাইনার ব্যাগ সহ অন্যান্য। ক্রেতাদের কাছে মানসম্মত পণ্য তুলে দিতে তাদের প্রতিশ্রুতির কথা তুলে ধরেন প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা। রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় 2 বোন হত্যাকাণ্ডের অভিযোগে কিশোর ভাগ্নেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। সংবাদ সম্মেলনে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার জানান, সাইকেল কেনার জন্য 3000 টাকা চুরির ঘটনা দেখে ফেলায় আপন 2 খালাকে হত্যা করেছে অভিযুক্ত কিশোর। এই ঘটনায় অন্য কারো সম্পৃক্ততা আছে কিনা তাও খতিয়ে দেখছে গোয়েন্দা পুলিশ। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। গত 9 মে রাজধানীর শেওড়াপাড়ায় আপন 2 বোন নির্মমভাবে নিহতের ঘটনায় সিসিটিভি ফুটেজে এক ব্যক্তিকে শনাক্ত করে গোয়েন্দা পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, ঘটনার দিন বেলা 12:50 জিন্স, লাল টি শার্ট ও লাল ক্যাপ পরা এক কিশোর বাসায় প্রবেশ করে। প্রায় 2 ঘন্টা পর নীল টি শার্ট ও লাল রঙের ক্যাপ পরে বাসা থেকে বের হয় সে। তথ্য প্রযুক্তি ও পারিপার্শ্বিক অবস্থা বিশ্লেষণ করে অভিযুক্তের পরিচয় নিশ্চিত হয়ে আপন খালা মরিয়ম বেগম ও সুফিয়া বেগমকে হত্যার অভিযোগে ওই কিশোরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। একটি পুরনো সাইকেল, বাইসাইকেল কেনার জন্য টাকা সংগ্রহের উদ্দেশ্যে সে তার খালার বাসায় আসে এবং সাইকেলের দাম 3000 টাকা। খালা যখন তাকে লেবুর শরবত দিয়ে আপ্যায়ন করার জন্য ডাইনিং টেবিলে চাকু দিয়ে লেবু কাটছিল এবং অন্য আরেক খালা আরেকটি রুমে হাড়ি পাতিল এগুলো ধোয়া মোছা করছিল, ঠিক এই মুহূর্তে সে তার খালার লিভিং রুমে ঢুকে সেখান থেকে খালার মানিব্যাগ থেকে টাকা চুরি করে। টাকা চুরি করার ঘটনাটি তার খালার চোখে পড়ে। চোখে পড়লে তার খালা যখন টাকা চুরির বিষয়টি তাকে চার্জ করে এবং তার মাকে বলে দিবে মর্মে তাকে জানায়, তখন সে দিক বিদিক হয়ে ডাইনিং টেবিলের এখানে এসে ওই চাকু দিয়ে তার খালার পেটে আঘাত করে। পুলিশ জানিয়েছে, হত্যার বিষয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে অভিযুক্ত কিশোর। এর নেপথ্যে আর অন্য কোনো ঘটনা আছে কিনা, অর্থাৎ পারিবারিক কোনো কলহ আছে কিনা, জায়গা জমির কোনো বিষয় আছে কিনা বা অন্য কোনো বিষয় আছে কিনা সেটি আমরা খতিয়ে দেখব এবং তদন্তের কার্যক্রম সেটি চলমান আছে। ঘটনার পরের দিন মরিয়ম বেগমের স্বামী বন বিভাগের সাবেক কর্মকর্তা আলাউদ্দিন বাদী হয়ে মিরপুর থানায় হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। মহাসড়কে 3 হুইলার চলাচল বন্ধে রংপুর, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার বাস মালিকদের ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, পুলিশ বিভাগের সাথে মোটর মালিক শ্রমিক নেতাদের মতবিনিময় সভায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন হাইওয়ে পুলিশ রংপুর জোনের পুলিশ সুপার তারিকুল ইসলাম, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদিন সহ অন্যরা। চট্টগ্রাম কাপ্তাই মহাসড়ক 4 লেনে উন্নীত করার দাবিতে মানববন্ধন করেছে উত্তর চট্টগ্রামের 7টি সংগঠন। চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, 1963 সালে নির্মিত চট্টগ্রাম কাপ্তাই মহাসড়ক দেশের অন্যতম আধুনিক সড়ক। ওই সময় সড়কের উভয় দিক 30-40 ফুট ভূমি অধিগ্রহণ করা হলেও গত 55 বছরে সড়কটি 4 লেনে উন্নীত করা হয়নি, ফলে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় প্রতি বছর বহু মানুষ অকালে মারা যাচ্ছে। অচিরেই এই সড়কটি 4 লেনে উন্নীত না করলে বৃহত্তর আন্দোলন করা হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।
ডেনিম শিল্পের বড় আন্তর্জাতিক আয়োজন বাংলাদেশ ডেনিম এক্সপোর 18তম আসর শুরু হয়েছে। রাজধানীতে দুদিনের এই আয়োজনে অংশ নিয়েছেন বিশ্বের নানা প্রান্তের ডেনিম প্রেমী, ডেনিম উৎপাদনকারী, ক্রেতা ও ফ্যাশন ডিজাইনাররা। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো তাদের উদ্ভাবিত ও উৎপাদিত বস্ত্র, পোশাক, সুতা, যন্ত্রসহ উৎপাদনে ব্যবহৃত সরঞ্জাম প্রদর্শন করা হচ্ছে। রিয়াজ ইসলামের রিপোর্ট। দুদিনের বাংলাদেশ ডেনিম এক্সপোর 18তম আসরের উদ্বোধন আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায়। আয়োজনে অংশ নিয়েছে 13টি দেশের 57টি ডেনিম উৎপাদনকারী প্রতিষ্ঠান। ডেনিমের সর্বশেষ উদ্ভাবন, টেকসই প্রযুক্তি ও বৈচিত্র্যময় পণ্য প্রদর্শনের পাশাপাশি বাংলাদেশের সক্ষমতা তুলে ধরেছে প্রতিষ্ঠানগুলো। The event has given us that opportunity, and that's why every year we are participating at the Denim Expo. And we see that Bangladesh as a country has a lot of opportunity to grow in this segment of apparel. এটা অনেক বড় অপরচুনিটি, কারণ আমাদের প্রোডাক্টগুলোকে একটা প্ল্যাটফর্মে আমরা আমাদের এই গ্লোবাল ব্র্যান্ডগুলোকে আমাদের শো করতে পারছি, এবং আমাদের প্রোডাক্ট ফিচারগুলো তাদেরকে আমরা এখানে বোঝাইতে পারছি। এক্সপোতে বৈশ্বিক ও দেশীয় ডেনিম ব্র্যান্ডগুলো বড় ধরনের ক্রয়াদেশ পাওয়ার আশা করছে। ডেনিম এক্সপোতে আমাদের রেসপন্সটা খুব ভালো, এবং প্রত্যেক বছরই এখান থেকে আমরা অনেক নতুন বায়ার এবং গার্মেন্টসগুলোর সাথে কাজ করার স্কোপ পাই। যদিও আমরা অলরেডি সবার সাথে কাজ করছি, বাট এটা আমাদের জন্য একটা গুড অপরচুনিটি। 4-5 বছর আমরা অনেক বায়ার পেয়েছি, যে বায়ারগুলো আসলে আমাদের এক্সপেকটেশন ছিল না। ডেনিমকে ধন্যবাদ দেব যে আমাদেরকে অনেকগুলো বায়ার দেওয়ার জন্য, বিজনেস দেওয়ার জন্য। 13ই মে পর্যন্ত চলবে ডেনিম এক্সপো। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। সংবাদ শেষ করব, তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন, দলের নিবন্ধন স্থগিত করেছে নির্বাচন কমিশন। শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে জুলাই আগস্ট মানবতা বিরোধী অপরাধের মামলায় তদন্ত প্রতিবেদন জমা, উস্কানি ও নির্দেশ দেওয়া সহ 5 অভিযোগ। সংকট কমাতে আরও 7,000 চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত, স্বাস্থ্যসেবার উন্নয়নে সংশ্লিষ্টদের যথাযথভাবে দায়িত্ব পালনে প্রধান উপদেষ্টার নির্দেশ। করিডোর নিয়ে শুধু বিএনপি কথা বললেও সবাই বিএনপির বিপক্ষে, মির্জা আব্বাসের মন্তব্য। বিএনপিকে শেষ করার ভাবনা চলছে, অভিযোগ। এবং ঈদে টানা 6 দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত, দুর্ঘটনা ও চাঁদাবাজি রোধে নজরদারি বাড়াবে পুলিশ। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল আমাদের এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকবার জন্য।